বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল পার্টনার, বাংলাদেশের ঘনিষ্ঠতম বন্ধু, প্রতিবেশী এই ভারতের সাথে যদি তারেক জিয়া বলেন আর অমুক জিয়া বলেন সম্পর্ক ভালো না করতে পারে, তাহলে এই সরকার টিকবে না, এই দেশে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে না। হানাহানি হবে, মারামারি হবে, বিশৃঙ্খলা হবে, সমাজ ভেঙে পড়বে, অর্থনীতি ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু রাষ্ট্রের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কোনো লক্ষণে আমরা দেখতে পাবো না। আমাদের যে তিন পাশ থেকে ঘিরে আছে যে ভারত, মহাভারত, সেই মহাভারতের সাথে যদি ভালো সম্পর্ক না হয়, কাজ চালানো সম্পর্ক যদি না হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি না হয়, তাহলে বাংলাদেশে কোনো সরকার, সে বিএনপি সরকার হোক, সে আওয়ামী লীগের সরকার হোক, সেই তত্ত্বাবধায়ক সরকার হোক, সে আর্মি প্রশাসন হোক, যেই হোক, কোনোভাবেই এই বাংলাদেশকে সুষ্ঠু, সুন্দর এবং একটা সিভিলাইজড রাষ্ট্র হিসেবে পরিচালনা করা সম্ভব না। আপনারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন অনেক দিন থেকে যে বাংলাদেশে একটি সরকার আসবে, নির্বাচিত সরকার, যেই কোনো ফরম্যাটে। সেই নির্বাচিত সরকার বাংলাদেশ থেকে মব দূর করবে, বাংলাদেশের মানুষের মধ্যে যে অনিশ্চয়তা কাজ করছে সেটা দূর করবে, প্রতিবেশীদের মধ্যে যেই ধরনের এক ধরনের একটা উদ্বেগ কাজ করছিল সেটা দূর করবে। এবং আপনারা আশা করেছিলেন যে বাংলাদেশের স্থিতি এবং স্টেবিলিটি নিয়ে আসার জন্য যেই সব কাজকর্ম করা দরকার সেই সব এই নির্বাচিত সরকার করবে। এই নির্বাচিত সরকার 3 মাস হানিমুন পিরিয়ড শেষ, লক্ষণ কি সেরকম দেখা যাচ্ছে? আপনারা কি সন্তুষ্ট? আপনারা কি মনে করেন যেদিকে যাত্রা করা দরকার ছিল সেদিকে যাত্রা শুরু হয়েছে? আপনি পূর্ব দিকে যাবেন, পশ্চিম দিকে মুখ করে হাঁটলে হবে না, আপনাকে পূর্ব দিকে মুখ কোনো একটা জায়গায় যাই করতে হবে। আপনি পশ্চিম দিকে যেতে হলে পশ্চিম দিকেই কিন্তু আপনাকে মুখ ফেরাতে হবে। তো বাংলাদেশকে স্টেবিলিটি, ইকোনমিক্যাল স্টেবিলিটি, সোশ্যাল জাস্টিস, জুডিশিয়ারিকে একটা জায়গায় নিয়ে আসা, মানুষের আস্থার জায়গায় নিয়ে আসা, পুলিশ প্রশাসনকে একটা আস্থার জায়গায় নিয়ে আসা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার দলীয় আনুগত্যের বাইরে কোনো পুলিশ অফিসারকে নিয়োগ দিচ্ছে না। সরকার কোনো সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য যা যা করা দরকার তার কোনো কিছুই করছে না। ঠিক এই রকম একটা অবস্থায় আমরা বলতেই পারি এই সরকার উল্টো রথে রওনা দিয়েছে। এর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে আমাদের যে তিন পাশ থেকে ঘিরে আছে যে ভারত, মহাভারত, সেই মহাভারতের সাথে যদি ভালো সম্পর্ক না হয়, কাজ চালানো সম্পর্ক যদি না হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি না হয়, তাহলে বাংলাদেশে কোনো সরকার, সে বিএনপি সরকার হোক, সে আওয়ামী লীগের সরকার হোক, সেই তত্ত্বাবধায়ক সরকার হোক, সে আর্মি প্রশাসন হোক, যেই হোক, কোনোভাবেই এই বাংলাদেশকে সুষ্ঠু, সুন্দর এবং একটা সিভিলাইজড রাষ্ট্র হিসেবে পরিচালনা করা সম্ভব না। কেন সম্ভব না? এই জায়গায় আসার আগে আপনি একটু ইউরোপে আপনাদেরকে একটু ভ্রমণ করিয়ে নিন, মানে ইতিহাসের ভেতর দিয়ে দেখেন। ব্রিটেন, ইউনাইটেড কিংডম 1972 সালে ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করে। তো 1972 সালে ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করার পর 1972 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের একটি বড় অংশীদার দেশ হিসেবে, সবচাইতে গুরুত্বপূর্ণ এলাই হিসেবে এই ব্রিটেনের অবস্থান ছিল ইউরোপিয়ান ইউনিয়নে। 2016 সালে ডেভিড ক্যামেরন যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসেন, লেবার কনজারভেটিভ পার্টির নেতা, তিনি ঘোষণা দিলেন তিনি 2টি রেফারেন্ডাম করবেন। একটি রেফারেন্ডাম হবে ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কিত, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না মানুষ, অর্থাৎ এটাকে ব্রেক্সিট হিসেবে বলা হয়েছে। 2016 সালের মে মাসে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে 52% লোক ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য ভোট দেয়, অর্থাৎ ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়।
ব্যাকজিট মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের এক্সিট, এটাকেই বলে ব্যাকজিট। ব্রিটেনের বি আর এক্সিট, ব্যাকজিট। আরেকটি নির্বাচন হয়েছিল ওই সমকালীন সময়ে, সেটি হলো স্কটল্যান্ড ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটেনের অংশ থাকবে কিনা, ইউনাইটেড কিংডমের অংশ থাকবে কিনা 16 বছর বয়সী যেসব শিশু আছে তাদেরকেও এই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল। সেখানেও 48/52 এই মেজরিটিতে মানুষ ভোট দিয়েছে আমরা ব্রিটেনের সাথেই ভালো আছি, আমরা স্বাধীনতা চাই না। এই দুইটি নির্বাচন হলো। তো এই দুটি নির্বাচনের মধ্যে যেটি ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কিত, এই নির্বাচনটি 2016 সালে হলেও এই নির্বাচনের মানে মানুষের ম্যান্ডেট অনুসারে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে আরও 4 বছর সময় লেগেছে। অর্থাৎ মূলত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অফিসিয়ালি 2020 সালের 31শে ডিসেম্বর ব্রিটেন, ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। তো এই বেরিয়ে আসতে গিয়ে যেই টান পোড়ন, যেই উত্তাল সমাজ, আপনি খেয়াল করে দেখেন 1972 সাল থেকে 2000 সাল এটা হলো 28 বছর, আর 2000 সাল থেকে 2020 সাল এটা হলো আরো 20 বছর। এই 28 বছরে আর 20 বছরে মিলে আপনি যদি হিসাব করেন 48 বছর, তাই তো? এই 48 বছর সময় ব্রিটেন, ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়নের অংশ ছিল। এর ফলে ইউরোপ থেকে পণ্য কিনতে পারত সহজে, আবার ইউরোপে সহজে বিক্রিও করতে পারত। তারা একটা সময় এসে ডানপন্থীদের উত্থান হওয়ার পর তারা চিন্তা করলো ইউরোপিয়ান ইউনিয়ন কেন, আমরা পুরো পৃথিবী থেকে কিনে আনবো। এই করতে গিয়ে মানুষের মধ্যে যে প্রভাব পড়েছে, সমাজে অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, আপনারা জানেন ব্রিটেন ছিল পৃথিবীর প্রথম 5টা অর্থনীতির একটা অর্থনীতি। এখন ব্রিটেন কিন্তু 6 নম্বরেও নেই। এর কারণ কি? এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর ব্রিটেনের যে জিডিপি সেটা মাইনাসে চলে যায়। খেয়াল করে দেখেন, ইউরোপের এই অঞ্চল থেকে যখন চাল, ডাল, লবণ, চিনি, আটা, তারপরে পেঁয়াজ, রসুন, তারপরে আপনার গম, সবজি, মাছ, মাংস এগুলো কিনে আনতো, তখন কোনো ট্যারিফ ছিল না। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে আসতে কোনো ট্যারিফ ছিল না নিজ দেশের মতো। যার কারণে এই ইউকের মানুষরা কম দামে প্রোডাক্ট কিনে খেতে পারত। এখন যখন এরা বাগ হয়ে গেল তখন ট্যারিফ বসলো, এখন আর সহজে আসতে পারে না। দুই দিক থেকেই ট্যারিফ, ইউকেতে ঢুকতেও ট্যারিফ, আবার যারা বিক্রি করে তাদের উপরেও ট্যারিফ। যার ফলে ইউরোপিয়ান ইউনিয়নের মানুষের জন্য, বিশেষ করে ব্রিটেনের মানুষের জন্য তাদের এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কারণ ব্রিটেন তো ছোট দেশ এবং উন্নত দেশ, এখানে শ্রমের দাম অনেক বেশি কম্পারেটিভলি। আপনি স্পেন বলেন, পর্তুগাল বলেন, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ইতালি ওসব অঞ্চল থেকে এখানে কিন্তু প্রোডাকশন কস্ট আরও বেশি। যার ফলে মানুষ ওখান থেকে যেটা আসতো সেটাই কিনে খেত। এখন দেখা যাচ্ছে এইসব প্রোডাক্টের অনেক অভাব। এক, দ্বিতীয়ত দেখেন 2016 সাল থেকে 2025 সাল 26 সাল পর্যন্ত ব্রিটেনে মাত্র 10 বছরেরও কম সময়, এই 10 বছরেরও কম সময়ে 2 জন প্রাইম মিনিস্টার থাকার কথা ছিল। অথচ দেখেন প্রথমে ডেভিড ক্যামেরুন গেল, ডেভিড ক্যামেরুন যাওয়ার পর ক্ষমতায় আসলেন থেরেসা মে। থেরেসা মে বেশি দিন থাকতে পারলেন না, এই ব্রেক্সিটের চাপাচাপিতে তাকেও অকালে চলে যেতে হলো। তিনি চলে যাওয়ার পর আসলেন আরেকজন ভদ্র মহিলা, তার নাম হচ্ছে লিজ ট্রাস্ট। তিনি মনে হয় 2 মাসেরও কম সময় ছিলেন। তিনি চলে যাওয়ার পরে আসলেন ইন্ডিয়ান বংশোদ্ভূত আমাদের কনজারভেটিভ প্রাইম মিনিস্টার, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে তিনি চলে যাওয়ার পরে আসলেন বরিস জনসন। বরিস জনসনও থাকতে পারলেন না, বরিস জনসনকেও চলে যেতে হলো। তারপরে আসলেন আমাদের এখনকার যিনি আসছেন কেয়ার স্টারমার। এখন কেয়ার স্টারমারও যেই কোনো সময় পড়ে যেতে পারেন। তার মানে খেয়াল করে দেখেন
বরিস জনসন, থেরেসা মে, লিজ ট্রাস্ট, তারপর ইন্ডিয়ান বংশোদ্ভূত ভদ্রলোকের নামটা মুখে আসছে না কেন, উনি, এবং আমাদের আজকের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার। এই 5 জন, যেখানে থাকার কথা ছিল 2 জন, 5 জন যাওয়ার পরও এখন পর্যন্ত রাজনীতি টালমাটাল। এই বিশাল জনগোষ্ঠী এখন লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির সাথে নেই। নতুন এক দল উঠেছে, রিফর্ম পার্টি, নাইজেল ফারাজ, যারা ডানপন্থী, ইমিগ্রেন্ট বিরোধী, মুসলিম বিরোধী অথবা অন্যান্য জাতি সম্প্রদায় বিরোধী, তারা এখন এই দেশে গত 2 সপ্তাহ আগে যে কাউন্সিল নির্বাচন হলো সেখানে সবচাইতে বড় দল হিসাবে আবির্ভূত হয়েছে। খেয়াল করে দেখেন, এই ব্রেক্সিট, এই সমাজে, এই রাষ্ট্রে একটি শক্তিশালী রাষ্ট্র থাকা হওয়া অবস্থায়ও ইউরোপের সাথে, প্রতিবেশীদের সাথে সম্পর্কটা যখন, অর্থনৈতিক সম্পর্কটা যখন কাট অফ হয়ে যায়, তখন তাদের পক্ষেও রাজনৈতিক স্ট্যাবিলিটি রাখতে পারছে না, সামাজিক স্থিতি রাখতে পারছে না, এবং অর্থনৈতিক যে স্থিতি সেটাও ধ্বংস হয়ে গেছে। এখন আপনি খেয়াল করে দেখেন, এখানে তো অনেকগুলা দেশ, আবার ব্রিটেনের মাঝখান দিয়ে, ব্রিটেনের কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশের সাথে বর্ডার নেই। কেন নেই? কারণ ব্রিটেন হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। ব্রিটেন এবং ফ্রান্সের মাঝখানে ইংলিশ চ্যানেল 26 মাইল, কোনো জায়গায় 26 মাইল, কোনো জায়গায় 50 মাইল, কিন্তু মিনিমাম যে দূরত্বটা সেটা হচ্ছে 26 মাইল। এই 26 মাইলের মধ্যে হচ্ছে ইংলিশ চ্যানেল, সুতরাং তাদের কোনো রাষ্ট্রের সাথে বর্ডার নেই। তারপরও এই প্রতিবেশীরা সহজে এখানে আসতে পারত, যেতে পারত, আমাদের পণ্য যেত, তাদের পণ্য আসতো, এখন আর পারে না। এর ফলে ব্রিটেনের সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি সব কিছু ম্যাসাকার হয়ে গেছে। এখন ভারত বাংলাদেশের যে বর্ডার, বাংলাদেশের বর্ডারের এক পাশ থেকে নিঃশ্বাস নিলে আরেক পাশে শোনা যায়। এখানে 26 মাইলের দূরত্ব নেই, এখানে 6 ফিটেরও দূরত্ব নেই। এখানে আমার বর্ডার, ঠিক তার পাশেই তাদেরও বর্ডার। এর ফলে বাংলাদেশের 3 দিক দিয়ে ভারতের 7টি অঞ্চল বাংলাদেশকে ঘিরে রেখেছে। বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজনীতিতে এবং রাজনীতিতে এটার প্রভাব অনেক বেশি। পাকিস্তান একটি রাষ্ট্র ছিল, তার একটা বড় প্রতিবেশী ছিল একমাত্র ভারত। সেই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর পাকিস্তান রাষ্ট্রটি ভেঙে 2 টুকরা হয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, আজকে আমাদের যে অর্থনীতির যে ভিত্তি, ভারতের সাথে যখন আমাদের সম্পর্ক ভালো ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে 10 বছর আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, টানা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি ছিল 7%, 6%, অর্থাৎ 6 থেকে 7-এর মধ্যে 7.5 পর্যন্ত আমরা পেয়েছি। এবং আমাদের মাথাপিছু গড় আয় কন্টিনিউয়াস বৃদ্ধি পেয়ে ভারতকে বিট করেছিলাম আমরা 2022 সালে, অর্থাৎ আমাদের মাথাপিছু আয় ভারতের চাইতে $40 বেড়ে গিয়েছিল। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের যে জীবনধারা, আমাদের যে অর্থনীতি, সমাজ, রাজনীতি, ভারতের প্রভাবটা কেমন অনস্বীকার্য। ভারত যদি গরু বন্ধ করে দেয়, বাংলাদেশে গরুর দাম বেড়ে যায়। ভারত যদি চিনি বন্ধ করে দেয়, বাংলাদেশে চিনির দাম বেড়ে যায়। ভারত যদি পেঁয়াজ না দেয়, বাংলাদেশে পেঁয়াজের ঝাঁজ মানুষের কানে লাগে, নাকে লাগে। ভারত যদি কাঁচামরিচ বন্ধ করে দেয়, বাংলাদেশে কাঁচামরিচ ওষুধের অনুমান হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখেন আপনি, এই যে ভারতবর্ষ, এটা শুধু ভারত না, ভারত কানেক্টেড পুরো পৃথিবীর সাথে। ভারত পৃথিবীর এখন সবচাইতে টপ 10 যে আয়তনের দিক থেকে বড় যে রাষ্ট্র আছে, তার মধ্যে ভারত একটি। অর্থনৈতিকভাবে বড় রাষ্ট্র, মানে অর্থনীতিতে মাথাপিছু আয়ের দিক থেকে না, অর্থনীতি, ইকোনমির সাইজ অনুসারে পৃথিবীর যে 5টি বড় দেশ, আমেরিকা, 2 নম্বরে চীন, 3 নম্বরে জাপান, 4 নম্বরে জার্মানি, 5 নম্বরে ভারত। তার মানে আপনি খেয়াল করে দেখেন, অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর 5ম লার্জেস্ট ইকোনমি। এবং আপনি যদি হিসাব করেন পপুলেশন, পৃথিবীর সবচাইতে বেশি পপুলেশন, চায়নাকেও হারিয়ে তারা সবচাইতে বেশি পপুলেশন দেশ তাদের। সুতরাং এই ভারতের সাথে যদি আপনি পিছনের দিকে একটু তাকায় দেখেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই ভারত অকাতরে অর্থ দিয়েছে, অকাতরে অস্ত্র দিয়েছে,
মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, খাবার সরবরাহ করেছে, 30 টাকা করে বেতনের ব্যবস্থাটিও ভারত করে দিয়েছে। এবং যে অস্ত্র পৃথিবীর নানান দেশ থেকে কিনে এনে বাংলাদেশকে দিয়েছে। সর্বোপরি বাংলাদেশ থেকে 1 কোটি শরণার্থীকে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় দিয়েছে। তারপর ভারত রাশিয়ার সাথে মৈত্রী চুক্তি করে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে 16ই ডিসেম্বরে 1971 সালে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠনে, বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টিতে অপরিসীম ভূমিকা রেখেছে। সেই ভারতের সাথে যখন আপনি মুসলিম আর হিন্দু তুলে আপনি যখন ডিসক্রিমিনেশন করেন, আপনি যখন এন্টি ভারত স্লোগান দেন, আপনি যখন ভারতকে শত্রু বানান, তখন আপনার অর্থনীতি কি অবস্থায় আছে? 3.5%। তাহলে দেখেন, ভারতের সাথে যখন সম্পর্ক ভালো ছিল তখন আপনার জিডিপি ছিল 7%, আর ভারতের সাথে যখন সম্পর্ক খারাপ হয়েছে তখন আপনার অর্থনীতি 3.5%। এই 3.5%ও আরও নিচে নেমে যেতে পারে, বলা যায় না। কারণ পৃথিবীতে এই গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি আপনার প্রতিবেশীর কাছেই যদি পরবাসী হয়ে যান, তাহলে পরদেশ আরও অনেক দূরের রাষ্ট্র হয়ে যাবে। ভারতের সক্ষমতা অনেক রকম। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যারা ভারতকে অখুশি করে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় না। কেন চায় না? কারণ ভারতে 150 কোটি মানুষের বাজার, আর আপনার 20 কোটিরও কম মানুষের বাজার। তাহলে মানুষ কোন দিকে চাইবে সেটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল পার্টনার, বাংলাদেশের ঘনিষ্ঠতম বন্ধু, প্রতিবেশী এই ভারতের সাথে যদি তারেক জিয়া বলেন আর অমুক জিয়া বলেন সম্পর্ক ভালো না করতে পারে, তাহলে এই সরকার টিকবে না, এই দেশে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে না। হানাহানি হবে, মারামারি হবে, বিশৃঙ্খলা হবে, সমাজ ভেঙে পড়বে, অর্থনীতি ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু রাষ্ট্রের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কোনো লক্ষণে আমরা দেখতে পাবো না। তাই আমাদের প্রয়োজন, আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যতটা শ্রদ্ধাশীল সেটাকে বজায় রেখে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক করতে হবে। এবং আরও একটি জিনিস আমি আগের ভিডিওতেও বলেছি যে বাংলাদেশের 54টি নদী, এই 54টি কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সুতরাং এই নদীমাতৃক দেশের আমাদের নদী হচ্ছে বাংলাদেশের মা, আর এই নদীগুলার মা হচ্ছে ভারত। সুতরাং এই কথাটিও মাথায় রাখতে হবে। দিন যত যাচ্ছে মিঠা পানির ব্যবহার তত বহুমাত্রিকতা পাচ্ছে, ভারতের অর্থনৈতিক সামর্থ্য বাড়তেছে, যার কারণে এই নদীর পানিগুলোকে তারা তাদের অন্যান্য অঞ্চলে প্রবাহিত করা, বিদ্যুৎ উৎপাদন করা বা অন্যান্য কাজে লাগানোর জন্য সামর্থ্য অর্জন করছে। বাংলাদেশ যদি এখন বন্ধুত্ব সুলভ আচরণ না করে, ভারতের সাথে ভালো সম্পর্ক না করে, বাবা আমেরিকা কিচ্ছু করতে পারবে না। আমেরিকা পৃথিবীর যেখানে গেছে সেই দেশ ধ্বংস হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, আফগানিস্তানে গেছে, মাটির সাথে মিশে গেছে। ইরাকে গেছে, 40 বছর পিছনে চলে গেছে। সিরিয়াতে গেছে, জাহান্নাম হয়ে গেছে। গেছে কোথায়? লিবিয়াতে, যেই দেশের মানুষ ধনী ছিল তারা এখন ভিক্ষা করে খায়। ভিয়েতনামকে জ্বালায়া পোড়াইয়া সারখার করে দিয়েছে। সুতরাং আমেরিকা যে দেশের বন্ধু, সেই দেশের আর কোনো শত্রুর দরকার নাই। এক আমেরিকাই আপনার সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আমার এই মুহূর্তে মনে পড়ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই কথাটি, যে ভারত বাংলাদেশ সম্পর্ক তিনি ভালো চান না। ভালো এই কারণে চান না যে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের তারা পুশব্যাক করতে পারেন না, আর এই জন্যই তিনি সম্পর্ক খারাপ চান। ভারত বাংলাদেশ সম্পর্ক আপনারা বুঝতেই পারছেন, অনুভব করুন, তাহলেই বুঝবেন যে সম্পর্ক তো খারাপ। ইউনূসের আমলে খারাপ, তারেকের আমলে ভারত সরকার সম্পর্কটা উষ্ণ করতে চেয়েছে, একান্ত আগ্রহ দেখিয়েছে, কিন্তু তারেকের পক্ষ থেকে কোনো আগ্রহ নেই। সে জায়গায় নিঃসন্দেহে সম্পর্ক খারাপ,
আর এই সম্পর্ক খারাপের জায়গায় আজকে একটা নতুন খবর। পশ্চিমবঙ্গ সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে এক বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এখন প্রশ্ন আসছে, পশ্চিমবঙ্গে কি তবে শুরু হয়ে গেল এক বিশাল ঐতিহাসিক ও রাজনৈতিক রদবদল? কথিত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে এবার চূড়ান্ত এবং কঠোরতম পদক্ষেপ গ্রহণ করল নবগঠিত বিজেপি সরকার। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, হ্যাঁ, এই 3 শব্দের এক মারাত্মক রণকৌশল নিয়ে মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথিত বাংলাদেশি অভিবাসীদের পশ্চিমবঙ্গ থেকে বিতাড়নের প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু পুরোদমে শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে কার্যকর করা হয়েছে সম্পূর্ণ নতুন আইন। ঠিক কী ঘটতে চলেছে রাজ্যে, কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে। উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এসে গতকাল বুধবার রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি অত্যন্ত স্পষ্ট এবং কড়া ভাষায় রাজ্যের নতুন নীতি ঘোষণা করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা নাগরিকত্ব সংশোধন আইনের বা সিএ এর অন্তর্ভুক্ত নন তাদের সরাসরি গ্রেপ্তার করা হবে। শুধু গ্রেপ্তার করায় নয়, গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর হাতে। কিন্তু এই সিদ্ধান্তের ভিত্তি কি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর পেছনে ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকার কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ভারত সরকারের পক্ষ থেকে 2025 সালের 25শে মে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছিল। কি ছিল সেই নির্দেশিকায়? সেখানে স্পষ্ট বলা হয়েছিল, কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দিতে হবে। শুভেন্দু অধিকারী পূর্বতন সরকারকে নিশানা করে বলেন, আমাদের আগের সরকার একদিকে শরণার্থীদের সিএএ বা সুরক্ষা দেওয়ার বিরোধিতা করেছে, আর অন্যদিকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনকে রাজ্যের কাজে লাগায়নি। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেই কিন্তু বিজেপি সরকার ওই আইন পুরোপুরি কার্যকর করলো। শুভেন্দু অধিকারী মসনদে বসার 10 দিনের মধ্যেই বলা যায় এই আইন কার্যকর করার নির্দেশ দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, তাহলে কারা আইনি সুরক্ষা পাবেন আর কারা পাবেন না? এই বিষয়টিও সাংবাদিক বৈঠকে অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ব্যাখ্যা করে বলেন, 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা পশ্চিমবঙ্গে এসেছেন তাদের পুলিশ কোনো হেনস্থা করতে পারবে না বা আটক করতে পারবে না। অর্থাৎ এই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আসা শরণার্থীরা আইনি সুরক্ষা পাচ্ছেন। সময়টা খেয়াল করুন, তারিখটা খেয়াল করুন, 2024 সালের 31শে ডিসেম্বর। এখানে কি বাংলাদেশি রাজনৈতিক হানাহানির একটা প্রেক্ষাপট আছে, যোগ আছে? 2024-এর 5 অগাস্ট কিন্তু বাংলাদেশে একটা ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতার পরিবর্তন হয়, পট পরিবর্তন হয়, আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে বহু মানুষ বাংলাদেশের সংখ্যালঘু থেকে শুরু করে মুসলিম সম্প্রদায় পর্যন্ত ভারতে ভিসা পাসপোর্ট ছাড়া আশ্রয় নিয়েছেন, এবং তাদের জন্য কি সুরক্ষা দেওয়ার জন্যই কি শুভেন্দু অধিকারী এটি বললেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা শরণার্থী হিসেবে এসছেন তারা সুরক্ষা পাবেন, এরপরে পাবেন না? হয়তো এমনটা থাকতে পারে। তবে এই 24-এর 31শে ডিসেম্বরের পরে পশ্চিমবঙ্গে যাওয়াদের নিয়েই কি কড়াকড়িটা শুরু হচ্ছে? শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, যারা এই সিএ এর অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণ অবৈধ অভিবাসী, আর এই অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের অবস্থান হবে জিরো টলারেন্স। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। এর পরের প্রক্রিয়াটি আরও বড়। বিএসএফ এর হাতে তুলে দেওয়ার পর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপির সঙ্গে কথা বলে তাদের
দেশ থেকে বিতাড়নের ব্যবস্থা করা হবে। আর এই পুরো প্রক্রিয়াটিকে মুখ্যমন্ত্রী 3টি শব্দে প্রকাশ করেছেন: ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। অর্থাৎ প্রথমে চিহ্নিতকরণ, তারপর তালিকা থেকে বাদ দেওয়া এবং সবশেষে নিজ দেশে ফেরত পাঠানো। দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে সীমান্ত সংলগ্ন সমস্ত থানায় এই আইন অবিলম্বে কার্যকর করা হলো। আর এই বিশাল দায়িত্ব সুচারুভাবে পালন করতে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অভিযানের পেছনে রয়েছে এক বড়সড় কৌশলগত প্রস্তুতি। গতকাল বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আর এই দিনই এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে বিএসএফের হাতে রাজ্যের 27 কিলোমিটার জমি তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। জমি হস্তান্তরের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বিএসএফের সঙ্গে সুদৃঢ় বন্ধন তৈরি করে আমরা রাজ্য এবং দেশকে সুরক্ষিত করব। তিনি আরও জানান যে রাজ্যে বিজেপির সরকার গঠিত হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএসএফের হাতে এই জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছিল। এখানে উল্লেখ্য, সীমান্তের অরক্ষিত অঞ্চলে কাঁটাতারের বেড়া দেবার জন্য এই জমি হস্তান্তরের প্রয়োজন ছিল দীর্ঘদিনের। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে এই জমি হস্তান্তর এতদিন আটকে রেখেছিল পূর্বতন তৃণমূল সরকার। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই বাধা দূর করল। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কিন্তু রাজ্য প্রশাসন আর এক মুহূর্তও সময় নষ্ট করেনি। এদিকে রাজ্য জুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি তৎপরতা তুঙ্গে। অনেক জায়গা থেকে বাংলাদেশি সন্দেহ করে গ্রেপ্তার করা হচ্ছে অনেক অভিবাসীকে। শুধু কথিত অভিবাসীদেরই নয়, আইনের কোপ পড়ছে তাদের সহায়তাকারীদের ওপরও। এই সমস্ত অভিবাসীদের আশ্রয় দেবার অভিযোগে বাড়ির মালিকদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এই সাঁড়াশি অভিযানের ফলে স্বাভাবিকভাবেই এক মিশ্র ও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাধারণ সংখ্যালঘুদের মধ্যে এক তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠছে যে আতঙ্কের কারণে অনেককেই বাড়ি ছেড়ে দেবার জন্য চাপ দেওয়া হচ্ছে। আইন প্রয়োগের এই ব্যাপক কড়াকড়িতে সীমান্ত জেলাগুলো থেকে শুরু করে কলকাতার আনাচে কানাচে এখন চরম উত্তেজনা। পশ্চিমবঙ্গের বুকে কথিত বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করে বিতরণের এই ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতি আগামী দিনের রাজ্যের রাজনীতি এবং সমাজ ব্যবস্থায় কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। একদিকে দেশের ও রাজ্যের সুরক্ষার স্বার্থ, অন্যদিকে সাধারণ মানুষের আতঙ্ক। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই যে পশ্চিমবঙ্গে যে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, বাংলাদেশে রোহিঙ্গা ঢল নেমেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, এবং আমরা রোহিঙ্গা ভার বহন করছি। এবার পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে অবৈধ অভিবাসী যারা ভারতে গিয়ে বসবাস করে, শ্রমিক মজুর কাজ করে, তারা কিন্তু তাদের একটা ঢল নামতে যাচ্ছে। এই সংখ্যাটি কত লক্ষ সেটি বড় প্রশ্ন। বাংলাদেশ কি তবে চাপে পড়ছে? এই পরিস্থিতি আসলে কোন দিকে নিয়ে যায় বাংলাদেশ ভারত সম্পর্ক, এবং বাংলাদেশ কি পরিমাণ চাপে পড়ে, কি ধরনের চাপে পড়ে, সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশ আসলে খুব ভয়ানক সংকটের মধ্যে দিয়ে চারিদিক দিয়ে, এবং সংকট ডেকে আনা হচ্ছে নানাভাবে। এই বর্তমান সংকটও ডেকে আনছে। আমি আবারও আলাপটা শেষ করতে চাই যে হিমন্ত বিশ্ব শর্মার কথা দিয়ে। বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো থাকা উচিত। তাহলে এই যে লাখ লাখ মানুষ, আমার ছোট্ট দেশ, বহু জনসংখ্যা, এই ছোট্ট দেশে কাজ করে হয় না, পেটে ভাত জোগে না, যার কারণে ভারতে গিয়ে তারা কাজ করে। যদিও অবৈধভাবে যাওয়াটাকে সমর্থন করি না, কিন্তু কিছু একটা আছে না যে সহনীয় ব্যাপার, যে দেখছি কিন্তু দেখছি না। হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু সেটাই বলতে চেয়েছিলেন যে আমাদের সম্পর্ক ভালো, কিন্তু আসছে তারা, আমরা দেখছি না। কিন্তু সম্পর্ক তোমরা খারাপ করবা, আমরা যেটা দেখছি না তখন থেকে দেখা শুরু করবো। অর্থাৎ ভারত এখন দেখা শুরু করেছে।
পশ্চিমবঙ্গ দেখা শুরু করেছে, আসাম তো আরও কড়া, সমানে বাংলাদেশে ফেরত পাঠাবে। এতে করে বাংলাদেশের সমাজ ব্যবস্থা আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠবে, যে তাতে কোনো সন্দেহ নাই।